হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পলিমার চ্যাপ্টারের শেষ অংশটুকু পড়ব। প্রথমে আমরা শুরু করব নাইলন। নাইলন এটা একটা কৃত্রিম পলিঅ্যামাইড। কৃত্রিম পলিঅ্যামাইডগুলোকে আমরা নাইলন বলে থাকি, অর্থাৎ অ্যামাইড বন্ধন দ্বারা যুক্ত যে সকল পলিমার কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়েছে তাদেরকে আমরা নাইলন বলে থাকি। এই নামকরণ নাইলন এটা আসে নিউ ইয়র্ক এবং লন্ডনে। বৈজ্ঞানিকেরা একই সঙ্গে এইটা বানিয়েছিল পলিমারটিকে, ওই জন্য নিউ ইয়র্ক থেকে এনওয়াই কথাটা এসেছে এবং লন্ডন থেকে এন কথাটা এসেছে, দিয়ে নাইলন এইটা উৎপন্ন হয়েছে। নাইলনের প্রস্তুতি, আমরা নাইলনকে নিম্নলিখিতভাবে প্রস্তুত করতে পারি। ডাইঅ্যামিন ও ডাইকার্বক্সিলিক অ্যাসিডের কনডেনসেশন বিক্রিয়ার মাধ্যমে পলিঅ্যামাইড উৎপন্ন হয়। আমরা দেখতে পাচ্ছি একটা ডাইঅ্যামিন নিয়েছি, এটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। আর আমরা এখানেও একটা 6টা কার্বনযুক্ত ডাইকার্বক্সিলিক অ্যাসিড নিয়েছি। এই অ্যাসিডটার নাম হচ্ছে হেক্সেন ডাইউইক অ্যাসিড অথবা অ্যাডিপিক অ্যাসিড। 280 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এটাকে উচ্চ চাপে উত্তপ্ত করলে এদের মধ্যে বিক্রিয়া ঘটে। NH2 মূলক অ্যাসিড মূলকের সঙ্গে বিক্রিয়া করে অ্যামাইড গঠন করে। আবার এখানে অ্যাসিড মূলক আরেকটা ডাইঅ্যামিনের অণুর সঙ্গে বিক্রিয়া করে এখানেও আমরা অ্যামাইড বন্ধন দেখতে পারবো। দিয়ে আমাদের যে পলিমারটি গঠিত হয় সেই পলিমারটার সংকেত NHCH2 6, NHC ডবল বন্ড CH2 4, C ডবল বন্ড N। এটিকে বলা হয় নাইলন 6,6। এই প্রথম 6টা হচ্ছে ডাইঅ্যামিনে ব্যবহৃত কার্বনের সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 6টা কার্বন আছে বলে এখানে 6 লেখা হয়েছে। যদি 4টে কার্বন থাকতো তাহলে আমরা এখানে 4 লিখতাম। দ্বিতীয় 6টা হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিডে ব্যবহৃত কার্বনের সংখ্যা। মোট কার্বন হচ্ছে 6টা, 4টে এখানে একটা 5টা, একটা 6টা, তাই বলে এখানে 6 লেখা হয়েছে। আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে কেমিক্যাল নেম এর রাসায়নিক নাম নাইলন 6,6 এটা হচ্ছে পলিহেক্সামিথিলিন অ্যাডিপেট। আমরা আর একটা উদাহরণে চলে আসছি, সেটা হচ্ছে এটা হেক্সামিথিলিন ডাইঅ্যামিন নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে সিবাইক অ্যাসিড। এটা হচ্ছে 10টা কার্বনযুক্ত ডাইকার্বক্সিলিক অ্যাসিড, তার নাম সিবাইক অ্যাসিড। তাহলে আমরা যে নাইলনটা পাবো তার নাম হবে নাইলন 6,10। আমরা আরেকটি উপায়ে পলিঅ্যামাইড বানাতে পারি, সেটা হলো পলিঅ্যামাইড প্রস্তুতি। সেটা এই ক্ষেত্রে আমরা অ্যামিনো অ্যাসিড নিতে পারি। অ্যামিনো অ্যাসিড একাই পারবে, এটা একটা হোমোপলিমার। N সংখ্যক আমরা অ্যামিনো অ্যাসিডকে নিয়েছি, তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে গিয়ে পলিমার গঠন করছে। এই পলিমারটার সংকেত NHCH2 C ডবল বন্ড আবার NH, এইভাবে থাকবে হোল N। তাহলে এইটি হলো আমাদের পলিঅ্যামাইড, যেটা আমরা অ্যামিনো অ্যাসিড থেকে পেয়েছি। আর একটা উপায় আমরা বানাতে পারি, সেটা হচ্ছে ল্যাকটাম। ল্যাকটাম হচ্ছে সাইক্লিক বলয় আকারের অ্যামাইডকে আমরা ল্যাকটাম বলি। আমরা জানি অ্যামাইড হচ্ছে অ্যাসিড মূলকের সঙ্গে NH2 মূলকের বিক্রিয়ায় যে পদার্থ উৎপন্ন হয় তাকে অ্যামাইড বলে থাকি। তাহলে এইটা একটা অ্যামাইডের উদাহরণ। এখানে 6টা কার্বন রয়েছে, 1, 2, 3, 4, 5, 6টা। এই 6টা কার্বন যুক্ত এই ল্যাকটামটাকে আমরা বলি ক্যাপ্রোল্যাকটাম। একে 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত যদি করা হয় তাহলে এটা ভেঙে যাবে। অ্যামিন ও COH এরা বিক্রিয়া করে ল্যাকটামটা গঠন করেছিল। NH2 মূলকের সঙ্গে অ্যাসিড মূলকের বিক্রিয়াতে এই বলয় আকারে অ্যামাইড গঠিত হয়েছিল। এইখানে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীকালে তারা পলিমার গঠন করেছে। এই পলিমারটার নাম নাইলন 6। এখানে 6টা কার্বন রয়েছে এবং একটাই জিনিস মনোমার, দুটো। এখানে ডাইকার্বক্সিলিক অ্যাসিড আমরা ব্যবহার করিনি। আগের উদাহরণটা তো আমরা অ্যামিনো অ্যাসিড ব্যবহার করেছি, তাই আগের আমাদের যে নাইলনটা পেয়েছি সেই নাইলনটারও নাম নাইলন 6।
আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে নাইলন 6 এর মনোমারের নাম কি, তাহলে আমরা বলবো ক্যাপ্রোল্যাকটাম। আমরা নাইলন সম্পর্কে কিছু জিনিস এখানে দেখব। নাইলন পলিমারগুলো ধ্রুবীয়, এরা ধ্রুবীয় প্রকৃতির হয়ে থাকে। ধ্রুবীয় এবং শৃঙ্খলের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকায় অণুগুলি বা এগুলি সুশৃঙ্খলভাবে ঘন সন্নিবিষ্ট থাকে। হাইড্রোজেন বন্ধনগুলো নির্দিষ্ট গ্রুপের সঙ্গে নির্দিষ্ট গ্রুপের হয়, তাই এরা সুনির্দিষ্টভাবে বিন্যস্ত থাকে এবং এই সুনির্দিষ্ট বিন্যাসে থাকার ফলে এরা সাধারণত ক্লাস আকার হয়। নাইলন কিন্তু ক্লাস আকার পদার্থ। ইউজেস অফ নাইলন: ব্রাশ, মশারি, ছাঁকনি, জাল, টায়ারের কর্ড ইত্যাদি প্রস্তুতিতে নাইলন ব্যবহার হয়। আমরা এখন যে পলিমারটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে রাবার। প্রাকৃতিক রাবার হলো আইসোপ্রিন অণুর সিস পলিমার। আইসোপ্রিন অণুর সিস পলিমার, এটা হচ্ছে প্রাকৃতিক রাবার। আমরা দেখতে পাচ্ছি যে আইসোপ্রিন অণু, এটা CH2C, এটা CH3, CH11CH2, এটা আইসোপ্রিন। এর ইউপ্যাক নেম হচ্ছে 2-মিথাইল-1,3-বিউটাডাইন। এটা যে পলিমার গঠন করবে, দুই প্রকার পলিমার গঠন করতে পারত, একটা সিস আর একটা ট্রান্স। এই হাইড্রোজেন এবং CH3 যদি একই দিকের থাকে তখন আমরা বলবো সিস পলিমার, বা এই যে পলিমারের শৃঙ্খল যেগুলো বেরিয়ে আসছে সেগুলো একই দিকে আসছে, সেটা হচ্ছে সিস পলিমার। তাহলে সিস পলি আইসোপ্রিন এটা হলো প্রাকৃতিক রাবার, যেটা রাবার গাছের আঠা থেকে, ল্যাটেক্স থেকে পাওয়া যায়। আইসোপ্রিনের অণুগুলোর আবার ট্রান্সপলিমারও হতে পারে, সেটাও একটা গাছের পাতা রস থেকে বা গাছের রস থেকেও পাওয়া গেছে, সেটা হচ্ছে ট্রান্সপলি আইসোপ্রিন। আমাদের গঠন দেখতে পাচ্ছি CH3 এবং হাইড্রোজেনটা অপোজিট সাইডে রয়েছে, বা পলিমারের শৃঙ্খল দুটো অপোজিট সাইডে রয়েছে। দ্বিবন্ধন উপস্থিত থাকার ফলে এইরূপ জিওমেট্রিক্যাল সমবায়বতা দেখাচ্ছে। এই পলিমারটাকেও পাওয়া যায়। এই পলিমারটার নাম হচ্ছে গাটা পর্চা এবং এটা গল্ফের বল, সাবমেরিনের কেবল প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এটাও ইম্পর্টেন্ট একটা পলিমার, এটার নাম হচ্ছে গাটা পর্চা। তাহলে আমরা দেখলাম প্রাকৃতিক রাবার হলো আইসোপ্রিন অণুর সিস পলিমার। সিস পলিমার দ্বিবন্ধন থাকার জন্য এইরূপ আইসোমেরিজম দেখা যাচ্ছে। সিস আইসোমার, ট্রান্স আইসোমারটি উপস্থিত এবং এই ট্রান্স আইসোমারটাকে বলা হয় গাটা পর্চা। এখন আমরা দেখব বিশুদ্ধ রাবারের ব্যবহারের অসুবিধাগুলি। রাবার গাছ থেকে যে রাবার পাওয়া যায় সে রাবার বিশুদ্ধ রাবার, এবং এই রাবারের কিছু অসুবিধা রয়েছে। সেই অসুবিধাগুলি হলো, বিশুদ্ধ রাবার উচ্চ উষ্ণতাতে নরম এবং নিম্ন উষ্ণতাতে ভঙ্গুর হয়ে যায়। এর টান শক্তি ও ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা খুব কম। নরম ও আঠালো প্রকৃতির এবং জল শোষণ ক্ষমতা আছে। বিশুদ্ধ রাবারকে খুব বেশি মাত্রায় প্রসারিত করলে স্থায়ী বিকৃতি ঘটে। অক্সিজেন এবং ওজোন দ্বারা ধীরে ধীরে আক্রান্ত হওয়ায় এর স্থায়িত্ব কম, অর্থাৎ কিছুদিন পরে এর রাবার নষ্ট হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি যে বিশুদ্ধ রাবার ব্যবহারের অসুবিধাগুলো, তাই বিশুদ্ধ রাবারকে পণ্য উৎপাদনে ব্যবহার করা যায় না। আমরা এখন দেখব বিশুদ্ধ রাবারকে কিভাবে পণ্য উৎপাদনের উপযোগী করা যায়। যে পদ্ধতিতে আমরা এটা করি সেই পদ্ধতিটার নাম হচ্ছে ভলকানাইজেশন। ভলকানাইজেশন এই পদ্ধতিটি গুডইয়ার বলে একজন বৈজ্ঞানিক 1839 খ্রিস্টাব্দে প্রথম প্রস্তাব করেন। উনি প্রাকৃতিক রাবার যেগুলো হচ্ছে সিস পলি আইসোপ্রিন, সেই অণুগুলোকে সালফার সহ উত্তপ্ত করেছিলেন এবং সালফার সহ উত্তপ্ত করার ফলে সালফার আড়াআড়িভাবে যুক্ত হয়ে যায়। সালফারগুলি আড়াআড়িভাবে যুক্ত হয়ে গেছে। যে নতুন রাবারটা সৃষ্টি হলো তাকে বলা হয় ভলকানাইজড রাবার।
আমরা এখন ভলকানাইজেশনের সংজ্ঞা দেখব। যে পদ্ধতিতে নমনীয় বা থার্মোপ্লাস্টিক রাবারকে কম নমনীয় কিন্তু বেশি প্রসারণশীল থার্মোসেটিং রাবারে পরিণত করা যায় তাকে ভলকানাইজেশন বলে। অর্থাৎ যে পদ্ধতিতে আমরা কোনো নমনীয় বা থার্মোপ্লাস্টিক রাবারকে কম নমনীয় কিন্তু বেশি প্রসারণশীল থার্মোসেটিং পলিমারে রাবারে পরিণত করব তাকে ভলকানাইজেশন বলা হয়। আমরা ভলকানাইজেশন সম্পর্কে আরও কয়েকটা বিষয় জানব। ভলকানাইজেশনের জন্য সালফার এবং তাপ কোনোটি অত্যাবশ্যক নয়। আমরা দেখতে পাচ্ছি গুডিয়ার যে ভলকানাইজেশন করেছিলেন সেইখানে সালফার সহ প্রাকৃতিক রাবারকে উত্তপ্ত করেছিলেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে তাপ এবং সালফার দুটোই অতি অবশ্যই প্রয়োজনীয় বস্তু নয়। যেমন ঠান্ডা অবস্থাতে বা শীতল অবস্থাতে H2Cl2 দ্বারাও ভলকানাইজেশন করা যায়। সালফারবিহীন যৌগ যেমন অক্সিম জাতীয় জৈব যৌগ অথবা জৈব পারক্সাইড এদের উপস্থিতিতেও কিন্তু ভলকানাইজেশন হয়ে থাকে। অর্থাৎ সালফারবিহীন এমন যৌগ আছে যারাও কিন্তু আড়াআড়ি বন্ধন করতে সমর্থ, অর্থাৎ ভলকানাইজেশনে ব্যবহার করা যেতে পারে। রাবারের ভলকানাইজেশন করতে গেলে আমরা রাবারের সঙ্গে সালফার তো মেশাই, তার সঙ্গে কিছু পরিমাণ এখানে সালফারটা বাদ চলে গেছে, রাবারের সঙ্গে সালফার মেশাতে হবে, ওটাই আসল। তার সঙ্গে জৈব কিছু তরল পদার্থ মেশাতে হবে যাতে ভলকানাইজেশন তাড়াতাড়ি ঘটে। এই জৈব তরল পদার্থর উদাহরণ হচ্ছে জ্যানথেট বা গুয়ানিডিন। এদের উপস্থিতিতে ভলকানাইজেশন তাড়াতাড়ি হয়। এই জৈব তরল পদার্থগুলোকে ত্বরান্বিত করবার জন্য আমরা প্রভাবক ব্যবহার করি, যেমন ZNO। এই ZNগুলো ওকে ভালোভাবে কাজ করবার জন্য আমরা ফ্যাটি অ্যাসিড মাধ্যম ব্যবহার করি। অর্থাৎ ভলকানাইজেশন করতে গেলে রাবারকে সালফারের সঙ্গে মিশে জৈব তরল পদার্থের উপস্থিতিতে ও প্রভাবকের উপস্থিতিতে ফ্যাটি অ্যাসিড মাধ্যমে নিয়ে উত্তপ্ত করা হয়। এখন আমরা দেখব ভলকানাইজেশনের ফলে রাবারের কি পরিবর্তন ঘটে। আমরা রাবারের গঠনের পরিবর্তন দেখেছি যে সালফার পরমাণুগুলো আড়াআড়ি বন্ধন করে ক্রসলিঙ্ক বন্ধন করে এটাকে একটা জালক আকারে পলিমারে পরিণত করে। এর ফলে যে ধর্মের পরিবর্তন হয় সেইগুলো এখন আমরা দেখব। রাবার আরও শক্তিশালী হয় ও তার টান শক্তি বাড়ে। রাবারের স্থিতিস্থাপকতাও বৃদ্ধি পায়। অক্সিজেন ও ওজনের জন্য যে ক্ষতি হচ্ছিল সে ক্ষতিটা এখন আর হয় না। রাবার ঘর্ষণরোধী ও তাপ সহনশীল হয়। আমরা দেখতে পেলাম ভলকানাইজেশনের ফলে রাবারের যে ধর্মগুলো ছিল তাদের পরিবর্তন ঘটছে এবং এই ভলকানাইজ রাবারকে আমরা পণ্য উৎপাদনের জন্য ব্যবহার করতে পারি। যদি ভলকানাইজেশনের সময় বেশি পরিমাণে সালফার ব্যবহার করা হতো তাহলে আড়াআড়ি সালফারের বন্ধনের সংখ্যা অনেক বেশি হতো। তার ফলে আমরা একটা অতি শক্ত দৃঢ় পদার্থ পেতাম। একে এবনাইট বলা হয়। এবনাইট হলো রাবারের ভলকানাইজেশন করা হয়েছে যেটা প্রচুর পরিমাণ সালফারের উপস্থিতিতে করেছি। এবনাইটকে আমরা ব্যাটারির খোল প্রস্তুতিতে ব্যবহার করি। তারপরে প্রেসার কুকারের হ্যান্ডেল, এরা তাপ এবং তড়িতের কুপরিবাহী হয়। এখন আমরা আসবো সিনথেটিক অথবা আর্টিফিশিয়াল রাবার, অর্থাৎ যে সকল কৃত্রিম পলিমার যাদের ধর্ম রাবারের মতন তাদেরকে আমরা বলি সিনথেটিক অথবা আর্টিফিশিয়াল রাবার। আমরা বিভিন্ন সিনথেটিক পদ্ধতিতে আর্টিফিশিয়াল রাবার বানাতে পারি। তার মধ্যে প্রথম হচ্ছে বিউটাইল রাবার। আমরা আইসোবিউটিলিনকে নিয়েছি N সংখ্যক, এটা আইসোবিউটিলিন, এবং এর সঙ্গে আমরা আরেকটা মনোমার মেশাচ্ছি আইসোপ্রিন, এটা হচ্ছে আইসোপ্রিন N সংখ্যক নেওয়া হচ্ছে এবং তাদের মধ্যে কোপলিমারাইজেশন
করা হচ্ছে, কোপলিমার গঠন হয়েছে, দুটো পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে। এইটার ধর্ম রাবারের মতনই, এইকে বলা হয় বিউটাইল রাবার। ব্যবহার: টায়ারের ভিতরে যে টিউব থাকে তা তৈরিতে ব্যবহার করা হয়, কারণ এই পলিমারটা গ্যাস প্রবেশ্যতা খুবই কম, অর্থাৎ এই পলিমারের মধ্যে যে ছিদ্রগুলো থাকে সেগুলো খুবই ছোট ছোট থাকে, তার ফলে তার মধ্যে দিয়ে গ্যাস বেরোতেও পারে না, ঢুকতেও পারে না। তাই বলে এই পলিমারটাকে আমরা টায়ারের যে টিউব থাকে সেই টিউবটা প্রস্তুত করতে ব্যবহার করি, বিউটাইল রাবার। নেক্সট আমরা দেখব বুনা এস। এখানে এটাও একটা কোপলিমার, একটা বিউটাডাইন এবং স্টাইরিন। এই এস ফর স্টাইরিন আর বিইউ ফর বিউটাডাইন, এনে হচ্ছে সোডিয়াম। এটা সোডিয়ামের উপস্থিতিতে বিক্রিয়া করে, ওই জন্য এইরূপ পলিমারকে আমরা বলি বুনা এস, বিইউ ফর বিউটাডাইন, এনএ ফর সোডিয়াম, এস ফর স্টাইরিন। এর গঠন হচ্ছে এইরূপ। আমরা স্টাইরিন, এটা বিউটাডাইন। এখন আসবো এটাকে পণ্য উৎপাদনে ব্যবহার করা হয় না, নিড টু বি ভলকানাইজড বিফোর ইউজ। একে ভলকানাইজেশন করা হয় সালফারের সঙ্গে, তারপরে এটিকে ব্যবহার করা হয়। গাড়ি টায়ার তৈরিতে এটা কাজে লাগে, অর্থাৎ বুনা এস এর সাহায্যে গাড়ির টায়ারগুলো বানানো হয়। আমরা আরেকটা কৃত্রিম রাবারের কথা শিখব, সেটা হচ্ছে বুনা এন। এখানে বিইউ ফর বিউটাডাইন, এনে সোডিয়াম, এন হচ্ছে অ্যাক্রাইলোনাইট্রাইল। তাহলে এটা হচ্ছে আমাদের বিউটাডাইন, এটা হচ্ছে অ্যাক্রাইলোনাইট্রাইল, সোডিয়ামের উপস্থিতিতে বিক্রিয়া করছে। এই পলিমারটাকে আমরা বলে থাকি বুনা এন। এটা গ্যাসকেট, তারপরে তৈলবাহী পাইপ, তেল রোধী বাক্স, এগুলো প্রভৃতি প্রস্তুতিতে কাজে লাগে। এরপর আমরা আরেকটা রাবারের কথা শিখব, সেটা হলো নিওপ্রিন। পলিক্লোরোপ্রিনকে আমরা নিওপ্রিন বলি। এটা হচ্ছে ক্লোরোপ্রিনের অণু, তার সংকেত একাধিক ক্লোরোপ্রিন অণু যখন পরস্পরের সাথে যুক্ত হবে তখন উৎপন্ন হবে পলিক্লোরোপ্রিন। এই পলিক্লোরোপ্রিনকে আমরা নিওপ্রিন বলে থাকি। এটা গ্যাসকেট বা তৈলবাহী পাইপ, তারপরে জুতোর সোল প্রভৃতি প্রস্তুতিতে কাজে লাগে। এখন আমরা দেখব বায়োডিগ্রেডেবল অ্যান্ড নন বায়োডিগ্রেডেবল পলিমার সম্পর্কে। বায়োডিগ্রেডেবল পলিমার: যে সমস্ত পলিমার মৃত্তিকা পরিবেশে উপস্থিত বিভিন্ন অণুজীব যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি দ্বারা বিশ্লিষ্ট হয়ে সরল অজৈব অণু যেমন কার্বন ডাইঅক্সাইড, জল প্রভৃতিতে রূপান্তরিত হয়, তাদেরকে জৈব বিশ্লেষ্য পলিমার বলে। অর্থাৎ যে সকল পলিমারকে আমরা যদি ফেলে দিই তাহলে তারা মৃত্তিকা পরিবেশে যে সকল অণুজীব রয়েছে তাদের দেহ থেকে নিঃসৃত পদার্থ অনুঘটক রূপে কাজ করে এবং এই পলিমারগুলোর আদ্র বিশ্লেষণ, জারণ বা বিভিন্ন ধরনের বিক্রিয়া ঘটিয়ে এদেরকে সরল অজৈব অণু যেমন কার্বন ডাইঅক্সাইড এবং জলেতে পরিণত করে পরিবেশের সাথে মিশিয়ে দেয়। এই ধরনের পলিমারকে আমরা বায়োডিগ্রেডেবল পলিমার বলে থাকি। আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করব, যে সকল পলিমারগুলো সাধারণত বায়োডিগ্রেডেবল হয়ে থাকে তাদের মধ্যে সাধারণত জৈব বিশ্লেষ্য পলিমারগুলোর মধ্যে এস্টার বন্ধন বা অ্যামাইড বন্ধন থাকে, অর্থাৎ পলিএস্টার এবং পলিঅ্যামাইড এইরূপ পলিমারগুলো সাধারণত বায়োডিগ্রেডেবল পলিমার হয়।
আমরা কিছু বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ নেব। ন্যাচারাল বায়োডিগ্রেডেবল পলিমার এইগুলো হলো স্টার্চ, সেলুলোজ, প্রোটিন। আমরা সিনথেটিক বায়োডিগ্রেডেবল পলিমার দেখব, পিএইচবিভি, পিএলএ, পিসিএল প্রভৃতি। এইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এখন আমরা আসব নন বায়োডিগ্রেডেবল পলিমার। যে সমস্ত পলিমার মৃত্তিকা পরিবেশে উপস্থিত বিভিন্ন অণুজীব দ্বারা বিশ্লিষ্ট হয়ে সরল অজৈব অণুতে রূপান্তরিত হয় না, তাদেরকে জৈব অবিশ্লেষ্য পলিমার বলে। সাধারণত যে সকল পলিমারের মধ্যে কার্বন কার্বন দৃঢ় বন্ধন উপস্থিত বা নন হাইড্রোলাইজেবল বন্ধন উপস্থিত, তারা সাধারণত নন বায়োডিগ্রেডেবল পলিমার হয়ে থাকে। কিছু যদি পলিমার দেওয়া থাকে, আমরা তাদের গঠন দেখেই বলে দিতে পারবো সেই পলিমারটি বায়োডিগ্রেডেবল কি নন বায়োডিগ্রেডেবল। যদি পলিএস্টার বা পলিঅ্যামাইড হয়, তাহলে তারা সাধারণত বায়োডিগ্রেডেবল হবে। যদি কার্বন কার্বন বন্ধন দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ দ্রুত পলিমারাইজেশন বিক্রিয়ার মাধ্যমে সাধারণত যে সকল পলিমারগুলো আমরা পাই, সেইগুলোতে দৃঢ় কার্বন কার্বন বন্ধন উপস্থিত থাকে বলে তারা নন বায়োডিগ্রেডেবল পলিমার হয়। এইরূপ পলিমারের উদাহরণ পলিইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড, পলিস্টাইরিন, পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল। এরা প্রত্যেকেই নন বায়োডিগ্রেডেবল পলিমার। এখন আমরা সাম এক্সাম্পলস অফ সিনথেটিক বায়োডিগ্রেডেবল পলিমার সম্পর্কে আলোচনা করব। এই সকল পলিমারগুলোকে বানানো হয়েছে এমনভাবে যাতে মনোমার এককগুলো এস্টার বন্ধন দ্বারা যুক্ত থাকে অথবা অ্যামাইড বন্ধন দ্বারা যুক্ত থাকে। এই এস্টার বন্ধন এবং অ্যামাইড বন্ধন সহজে আর্দ্র বিশ্লেষিত হয়ে যায় মৃত্তিকা পরিবেশে যে সকল অণুজীব থাকে তাদের দেহ থেকে নিঃসৃত এনজাইমের দ্বারা। প্রথম যে পলিমারটা সম্পর্কে আমরা পড়ব সেটা হলো পলি বিটা হাইড্রক্সি বিউটারেট কো বিটা হাইড্রক্সি ভ্যালেরেট। আমরা এটাকে লিখি পিএইচবিভি। এটা হচ্ছে 3 হাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড। বিউটানোইক অ্যাসিড এখানে 3 পজিশনে ওএইচ। এটা পেন্টানোইক অ্যাসিড, যার বিটা পজিশন, এটা আলফা পজিশন কার্যকারী মূলকের পরে, তারপরের পজিশনটাকে আমরা বলি বিটা, তারপরে গামা, ডেল্টা, তারপরে এক্সাইলন, এরকম করে আমরা নামকরণগুলো করি। তাহলে এখানে বিটা হাইড্রক্সি পেন্টানোইক অ্যাসিড, এখানে নামটা দেওয়া হয়নি, এটা নাম হচ্ছে বিটা হাইড্রক্সি পেন্টানোইক অ্যাসিড। এই দুটো যখন যুক্ত হচ্ছে এস্টার বন্ধন, আমাদের এইখানে অ্যাসিডমূলক, এটা অ্যালকোহলমূলক, তাহলে এইখানে একটা এস্টার বন্ধন দ্বারা পরস্পরের সাথে যুক্ত হবে। আবার এইখানে অ্যাসিডমূলক, এই অণুটার আবার এখানে যুক্ত হয়ে এস্টার বন্ধন করবে। অর্থাৎ আমরা যে পলিমারটা পাবো তার সংকেত এইরূপ হবে। এই পলিমারটাকে পিএইচবিভি বলা হয়। এর ব্যবহার মানবদেহে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে, মানবদেহে নিয়ন্ত্রিত ওষুধ সরবরাহে, ওষুধকে পিএইচবিভি ক্যাপসুলের ভরে মানবদেহে প্রবেশ করালে ওষুধটি ক্যাপসুল থেকে মুক্ত হয় যখন পলিমারটি বিশ্লিষ্ট হয়। অর্থাৎ কোনো ওষুধ আমাদের শরীরের ভিতরে গিয়ে তাকে কাজ করতে হবে, এইরূপ ওষুধকে আমরা পাঠাই ক্যাপসুলের মধ্যে পুরে। এই ক্যাপসুলের যে কোটিংটা বানানো হয় পিএইচবিভি এই পলিমারের সাহায্যে, যেটা শরীরের ভিতরে গিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পরে বিশ্লিষ্ট হয় এবং সেখান থেকে ওষুধ বেরিয়ে নিজের কার্য করে। এই পলিমারটি দেহ থেকে নির্গত হয়ে যায়, বায়োডিগ্রেডেবল পলিমার। নেক্সট আমরা আসব পলিগ্লাইকোলিক অ্যাসিড, পলিল্যাকটিক অ্যাসিড। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড আর এটা হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড। তো এদের ল্যাকটিক অ্যাসিডগুলো নিজেদের মধ্যে যুক্ত প্রথমে হয়, নিয়ে এইরকম পলিমার গঠন করে।
অনুরূপভাবে গ্লাইকোলিক অ্যাসিডও নিজেদের মধ্যে যুক্ত হয়ে পলিমার গঠন করে। এই দুটো পলিমারকে যুক্ত করে দেওয়া হয় মাঝখান থেকে। এই বাণিজ্যিক নাম হচ্ছে ডেক্সট্রন। ডেক্সট্রন হচ্ছে এইরূপ পলিগ্লাইকোলিক অ্যাসিড ও পলিল্যাকটিক অ্যাসিডের পলিমারকে আমরা ডেক্সট্রন বলে থাকি। এর ব্যবহার এই পলিমার থেকে উৎপন্ন তন্তু মানবদেহে অস্ত্রোপচারের পর কাটা অংশ সেলাই করতে ব্যবহার করা হয়। অর্থাৎ আমাদের অপারেশনের পরে যে সেলাই করতে হয় যে সুতোটা দিয়ে, সে সুতোটা হচ্ছে এইটা দিয়ে, এইরূপ তন্তু দিয়ে ব্যবহার করা হয়। এই তন্তুগুলো 15 কি 1 মাস পরে আপনি মাংসর সঙ্গে মিশে যায় এবং সেলাইটা আপনি গলে যায়। নেক্সট যেটা আমরা পড়ব সেটা হলো পলিল্যাকটিক অ্যাসিড, PLA। এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, তারা পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে এস্টার বন্ধন দ্বারা, তাহলে পলিল্যাকটিক অ্যাসিড পেলাম। এই পলিমার থেকে উৎপন্ন তন্তু মানবদেহে কেটে যাওয়া অংশ সেলাই করতে কাজে লাগে, তাহলে PLA এটাও তন্তু উৎপন্ন করা হয় এখান থেকে, এবং এই তন্তু মানবদেহে কেটে যাওয়া অংশকে সেলাই করতে কাজে লাগে। নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পলিক্যাপ্রোল্যাকটাম। তাহলে আমরা প্রথমে দেখছি সাইক্লিক এস্টারদেরকে ল্যাকটোন বলা হয়। এখানে ল্যাকটোন, পলিক্যাপ্রোল্যাকটোন, আমরা সাইক্লিক এস্টারকে ল্যাকটোন বলি, আর সাইক্লিক অ্যামাইডকে ল্যাকটাম বলা হয়। আমরা ক্যাপ্রোল্যাকটাম দেখেছি। এইটা একটা যৌগ, এটার নাম হচ্ছে ক্যাপ্রোল্যাকটোন। এটা হচ্ছে এস্টার ক্যাপ্রোল্যাকটোন। এটা ভেঙে যাচ্ছে, প্রথমে এস্টার ভেঙে গেছে, দিয়ে এটা OH, এটা C ডবল বন্ড OH অ্যাসিডমূলক ছিল, ওই অণুতেই OH মূলক ছিল 5 নম্বর কার্বন পরমাণুটিতে। তারা পরস্পরের সঙ্গে বলয় আকারের যৌগ গঠন করেছিল, দিয়ে একটা বলয় আকারের এস্টার গঠিত হয়েছিল। এই OHটা এইখানে গিয়ে এস্টার গঠন করেছিল, দিয়ে আমরা এই যৌগটা পেয়েছিলাম। এটার নাম হচ্ছে ক্যাপ্রোল্যাকটোন। ক্যাপ্রোল্যাকটোন প্রথমে ভেঙে যাচ্ছে, দিয়ে এরকম একটা অ্যাসিড উৎপন্ন করছে। এই অ্যাসিডটা OH মূলক আর COH মূলক আছে, তারা এস্টার বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হচ্ছে। আমরা যে পলিমারটা পাই তার নাম হচ্ছে পলিক্যাপ্রোল্যাকটোন, PCl। এটার ব্যবহার অ্যাজ অ্যান অ্যাডিটিভ ফর প্রিপারেশন অফ রেজিন বানানোর সময় পলিমারের অ্যাডিটিভ রূপে ব্যবহার করা হয়। অ্যাজ এ কোটিং ইন ক্যাপসুলের কোটিং রূপেও ব্যবহার করা হয়। আমরা আরেকটা পলিমারের সম্পর্কে শিখব, সেটা হলো নাইলন 2, নাইলন 6। এটা হচ্ছে গ্লাইসিন, আর এটা হচ্ছে এক্সাইলং ক্যাপ্রোইক অ্যাসিড। তাহলে এইটা কার্যকারী মূলক। তারপরের কার্বনটা আলফা, তারপরে এটা বিটা, তারপরে এটা গামা, তারপরে এটা ডেল্টা, এবং পঞ্চম কার্বনটা হচ্ছে এক্সাইলং। তাহলে এক্সাইলং অ্যামিনো অ্যাসিড অর্থাৎ পঞ্চম কার্বনটার সঙ্গে NH2টা যুক্ত রয়েছে। এদের মধ্যে আমরা কনডেনসেশন বিক্রিয়া করালে যে পলিঅ্যামাইডটা উৎপন্ন হয়, সেই পলিঅ্যামাইডটার নাম হয় নাইলন 2, নাইলন 6। এর সংকেত এইটা, নাইলন 2, নাইলন 6। আমরা আরেকটা পলিমার সম্পর্কে বলবো, এরা কিন্তু বায়োডিগ্রেডেবল পলিমার। আমরা এখানে আসছি যে এখানে অ্যামাইড বন্ধন রয়েছে, তো এটা হচ্ছে ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন। এটা হচ্ছে আমাদের ইউরিয়া, এটা হচ্ছে ফর্মালডিহাইড, তাদের মধ্যে বিক্রিয়া করলে এইরূপ একটা পলিমার গঠিত হয়। এই পলিমারটি প্লাইউড বানাতে গেলে যে আঠাটা লাগে এটা দিয়ে বানানো হয়। ল্যামিনেটেড সিট বানানোর জন্য ব্যবহার হয়। ভাঁজ রোধক পোশাক প্রস্তুতিতে ব্যবহার করা হয়, অর্থাৎ ভাঁজ রোধক পোশাক আমরা বানাতে ইউরিয়া ফর্মালডিহাইড রেজিনকে ব্যবহার করি। আমাদের পলিমার চ্যাপ্টার সংক্রান্ত এতদূর পর্যন্তই। তোমরা ভালো করে পড়াশোনা করো। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।